আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবের সম্পদ নিয়ে। তার যে অর্জিত সম্পত্তি সেটি ক্রোক করেছে উচ্চ আদালতের নির্দেশে এবং সম্পত্তি ক্রোকের কার্যক্রম চলছে। এরই মাঝে আরেকটা বিষয়, আরেকজন পুলিশ অফিসারের তথ্য আসলে সামনে আসছে। তিনি পুলিশের অ্যাডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম, তাকে নিয়ে আমি এখন থেকে প্রায় 1.5 বছর আগে একটি অনুসন্ধানী রিপোর্ট করেছিলাম। তখন তিনি আমার রিপোর্টকে বাধাগ্রস্ত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি আমি আমার রিপোর্টটি প্রচার করি। সম্প্রতি একটি সারা বাংলার একটি নিউজের প্লেট সামনে আসছে বারবার, এটি সবাই শেয়ার দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে বিলাসবহুল বাড়ির নির্মাণে খরচ করেছেন 40 কোটি টাকা, জমি অথবা প্লট প্রায় 90 বিঘার, আত্মীয়দের নামে করেছেন 100 বিঘা জমি, সোনার স্ত্রীর নামে স্বর্ণ কিনেছেন প্রায় 200 ভরি, শ্বশুরকে কিনে দিয়েছেন 2টি জাহাজ। সো এমন একটি বিষয় আসলে সামনে আসছে। আমি যখন আমার ইনভেস্টিগেশনটা করেছিলাম তখন এর বাইরেও আমি তার বেশ কিছু সম্পদের এবং তার অপকর্মের খোঁজ পেয়েছিলাম, যেটা আমি আসলে আমার ফলো আপে দেখাতে চেয়েছি। যেমন তিনি পাবনার এসপি ছিলেন। পাবনার এসপি থাকাকালীন সময় তিনি বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতি ওইখানে করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তানজিব হত্যা। তানজিব নামে একটি ছেলে ছিলেন যাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তার আসলে ওই এলাকায় আমি গিয়েছিলাম এবং সেখানকার বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি। তাকে ক্রস ফায়ার দেওয়া বা শীর্ষ সন্ত্রাসী অথবা মাদকের অনেক বড় ব্যবসায়ী এমন কিছু ছিলেন না। কী কারণে আসলে তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল এর কারণটি আসলে এখন পর্যন্ত কেউ জানেন না। এবং ক্রস ফায়ার দেওয়ার পরবর্তীতে ডিআইজি রফিক, এখন বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি রফিক সাহেব, তৎকালীন পাবনার এসপি ছিলেন, তিনি ওই পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেন। এবং আমি ওই পরিবারের তানজিবের বাবা মায়ের সাথে কথা বলেছি, তারা আমাকে এই কথাটা জানিয়েছেন। এছাড়াও সবচেয়ে বড় ভয়াবহ একটি বিষয় হচ্ছে পাবনাতে আমাদের যে নদী আছে, সেই নদী থেকে তিনি প্রতিদিন প্রায় 100 বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করতেন। এই বালু উত্তোলনটি আসলে তার ছত্রছায়ায় হতো এবং প্রতিদিন 100 বাল্কহেড, তারও অধিক বাল্কহেড থেকে বালু উত্তোলন করা হতো। এই বালু উত্তোলন করার ফলে ওইখানকার যে পাশের এলাকা ছিল সেটা ভেঙে যাচ্ছিল। ওইখানকার তরুণ যারা আছেন তারা এটা বাধা দেন এবং তারা মানববন্ধন করেন। এবং এই যারা এই বাধাটা আসলে দিয়েছিলেন তাদের সবাইকেই ডাকাতির মামলা দিয়ে গ্রেপ্তার করানো হয়। এবং আমার কাছে 4-5 জনের ইন্টারভিউ এখনও আছে, যারা আসলে ডাকাতির অভিযোগে যাদেরকে দীর্ঘদিন প্রায় 2 বছর করে জেল খাটতে হয়েছে এবং পালিয়ে বেড়াতে হয়েছে, তারা আমাকে পরবর্তীতে ইন্টারভিউ দিয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়, একটা বাল্কহেড থেকে প্রায় 3 থেকে 5 লাখ টাকা তিনি এই বালুটা উত্তোলন করে বিক্রি করতেন। তিনি প্রায় কয়েকশো কোটি টাকার বাণিজ্য করেছেন ওই এলাকা থেকে। এছাড়াও ওই এলাকায় পাবনাতে এখনও তার একটি মার্কেট রয়েছে, যে মার্কেটের সন্ধান হয়তো অনেকেই জানে না। আমার কাছে মার্কেটের ছবি আছে। আমি ভবিষ্যতে কখনো এই বিষয় নিয়ে রিপোর্ট করলে আপনারা চ্যানেল 24 হয়তো বা দেখতে পাবেন যে আমি এই বিষয় নিয়ে রিপোর্ট করেছি। যখন রিপোর্ট করেছি তখন ওই বিষয়টা ছিল আসলে দেশের একজন শীর্ষ পরিবহন ব্যবসায়ী ইমাদ পরিবহনের মালিকের সাথে তার ভাগ্নিকে বিয়ে দেন। সেই ভাগ্নিকে দিয়েই ওই পরিবার থেকে অর্থ, তাদের স্বর্ণ থেকে বেশ কিছু সম্পত্তি তিনি তার ভাগ্নির মাধ্যমে ওই পরিবার থেকে সরিয়ে নেন এবং সেখানে পরবর্তী ডিভোর্স করান। এবং ডিভোর্সের ফলে ওই যে বড় ব্যবসায়ী ছিলেন ইমাদ পরিবহনের মালিক, তাকে রেড নোটিশ জারি করে ইন্টারপোলের মাধ্যমে সৌদি কারাগারে গ্রেপ্তার করান। সো এই বিষয়টিও আসলে আমার রিপোর্টে উঠে আসে। রিপোর্টের কিছুদিন পরেই ইমাদ পরিবহনের মালিক আসলে তিনি ছাড়া পান এবং তিনি আবার তার ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছেন।
সো এরকম ঘৃণিত বেশ কিছু অপরাধের সাথে অ্যাডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম জড়িত, এবং আস্তে আস্তে তার অনেক সম্পদের খোঁজ বেরিয়ে আসছে। কিছুদিন আগে তার বাড়ির সামনের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে গোপালগঞ্জে, যেটি কারণ তিনি অবৈধভাবে জমি দখল করে সেই দেওয়াল তৈরি করেছিলেন। এছাড়াও তিনি গোপালগঞ্জে একটা বলা যেতে পারে রাজপ্রাসাদ তৈরি করেছেন, দৃষ্টিনন্দন। তিনি একজন অ্যাডিশনাল ডিআইজি হয়ে এটা কীভাবে এত অর্থবিত্তের মালিক হলেন সেটি আসলেই অনুমেয়, বুঝতেই পারছেন আপনারা। এছাড়াও কানাডাতে তার বেশ কিছু অর্থ তিনি পাঠিয়েছেন বলে লোকমুখে শোনা যায়। এর কোনো তথ্য প্রমাণ আমার কাছে নেই, তাই আমি এই বিষয়ে কথা বলছি না। কারণ তিনি বেশ বছরে কয়েকবারই দেশের বাইরে যান। সেটি আসলে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের যারা ইন্টেলিজেন্স আছে তারা অবশ্যই এই বিষয়টি খতিয়ে দেখবেন যে একজন পুলিশ অফিসার দেশের বাইরে এতবার কী কারণে যাচ্ছেন বা তার পরিবার কী কারণে যাচ্ছেন, এই বিষয়গুলো তদন্ত করলে হয়তো বা আপনারা আশা করছি পেয়ে যাবেন। সো পুলিশ আসলে জনগণের বন্ধু, জনগণের পাশে থাকবে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাহিনী তারা। সো এই বাহিনীর কর্মকর্তারা যেন এত বড় বড় অনিয়ম দুর্নীতি বা সাথে জড়িয়ে না পড়েন, এই বিষয়ে সবার আসলে সচেতন থাকা উচিত এবং সরকারের এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ।